হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে থেকে নিজেকে সুস্থ রাখাই সবথেকে বড় সংগ্রাম। আমরা সেই সংগ্রামে জয়ী হই কামনা করি। আর এই দুরূহ এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রেখে পড়াশোনা চালিয়ে যাই। তো আজকে এই অনলাইন ক্লাসগুলোর আমার মেইনলি উদ্দেশ্য সেটা হচ্ছে যে অনেক প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট আছে যারা বাড়ি থেকে এসে স্যারদের কাছে পার্সোনালি দেখাশোনা করতে পারছে না, দূরত্বের কারণে হোক অথবা কোনো জায়গায় যেয়ে নিজেদেরকে কোচিং করানো বা ভালো কোনো প্রতিষ্ঠানে যেয়ে নিজেকে পড়া, এই সুযোগগুলো তাদের হয়ে ওঠে না। তাহলে সেই ক্ষেত্রে আমার এই লেকচারটা আমি ঠিক তাদের উদ্দেশ্যেই যদি বলি যে যারা প্রত্যন্ত অঞ্চলে আসলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বা শিক্ষার ভালো সুযোগগুলো পাচ্ছে না, আজকে একটা স্মার্টফোন এবং নেট কানেকশনের মাধ্যমে সে কিন্তু আমার এই লেকচারগুলো দেখার সুযোগ পাবে। আর একটা কথা বলতে চাই যে আমি যে লেকচারগুলো এই ভিডিও আপলোড করি সেগুলো বাংলাদেশের যে কোনো কলেজ, স্কুল বা ভর্তি পরীক্ষা বা বোর্ড প্রশ্নের প্রতিযোগিতামূলক প্রশ্নে নিজেকে প্রস্তুত করার জন্য যথেষ্ট। তবে লিমিটেশন আছে, আমি মানুষ, ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা অবশ্যই আছে। তো ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলি তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দাও বা আমাকে জানাও বা তোমরা জানাবে, তাতে করে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমার মনে হয় সেইগুলোর কারণে পরবর্তী ভিডিওগুলোর দ্বারা তোমরা একটু উপকৃত হবে। তো চলো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রানজিস্টর। সেমিকন্ডাক্টর ডিভাইস পড়তে এসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশে আমরা অবস্থান করছি বা আজকে আমরা যে জায়গায় লেকচারের যে জায়গাটাতে অবস্থান করছি সেটা হলো সেমিকন্ডাক্টিং ডিভাইসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, দ্য মাইটোকন্ড্রিয়া অফ সেমিকন্ডাক্টর, অর্থাৎ পাওয়ার হাউস সেমিকন্ডাক্টরের। তো এখানে কি আছে আসলে ট্রানজিস্টরটা কি আসলে? ট্রানজিস্টর হচ্ছে 3 টার্মিনাল একটা ডিভাইস। ডায়োড ছিল 2 টার্মিনাল ডিভাইস, এটা হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস যার আউটপুট ভোল্টেজ, আউটপুট ক্ষমতা সব ইনপুট ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটাকে বলা হয় ট্রানজিস্টর, যার 3টা প্রান্ত থাকবে। ঠিক আছে, যার 3টা প্রান্ত থাকবে এবং যার আউটপুট নিয়ন্ত্রিত হবে ইনপুট দ্বারা। এখন এই ইনপুট এবং আউটপুট যখন থাকে, ইনপুটে একটা লো সিগন্যাল গেলে সাধারণত দেখা যায় যে আউটপুটে যে সেই সিগন্যালটা অনেক বড় হয়ে যায়। এটাই হচ্ছে ট্রানজিস্টরের মূল বৈশিষ্ট্য। তো এখানে বলা হয় যে ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুটে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায় সেই রেজিস্ট্যান্সের মান খুব লো থাকে এবং এমনভাবে বায়াসিং করা হয় একটা ট্রানজিস্টর যে ইনপুট রেজিস্ট্যান্স কম থাকে কিন্তু আউটপুটে যে সেই রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যায়, যার কারণে ওই বড় রোধের মধ্য দিয়ে একটা প্রবাহ গেলে বড় মানের একটা ভোল্টেজ পাওয়া যায়। তাহলে যে দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সফার রেজিস্ট্যান্স কোথায় ট্রান্সফার হচ্ছে? ইনপুট থেকে আউটপুটে। তো অনেকে মনে করা হয় যে তোমার যেহেতু এই রেজিস্ট্যান্স ট্রান্সফার হচ্ছে তাহলে ট্রান্সফার রেজিস্টর এইটাকে একসাথে করে নিয়ে ওই সন্ধি বিচ্ছেদের নিয়মে ট্রানজিস্টর বলা হয়। এটা আসলে মিল করে বলা হয়েছে। ঠিক আছে, আসলে ট্রানজিস্টর হচ্ছে তোমার 3জন বিজ্ঞানীর কঠোর পরিশ্রমের একটা ফসল। 1948 সালে আমেরিকার বেল টেলিফোন ল্যাবরেটরিতে WH বার্ডিন এবং শকলি, এই 3জন বিজ্ঞানী মিলে তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ট্রানজিস্টর আবিষ্কার করে। ট্রানজিস্টর আবিষ্কারের ফলে সেই ভ্যাকুয়াম টিউব যে বড় আকৃতির ডিভাইসগুলো রিপ্লেসড হয়েছে। আমরা এই সেমিকন্ডাক্টিং লেকচারের প্রথম লেকচারে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে আমরা দেখব যে ট্রানজিস্টরের গঠন কেমন হয়। ট্রানজিস্টর আবিষ্কারের জন্য এই বিজ্ঞানী 3জন 1966 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এটা ছিল একটা যুগান্তকারী সৃষ্টি। তো ট্রানজিস্টরের গঠন যদি আমরা দেখি তো গঠনে কি বলছে, আমরা যেমন পিএন জাংশন ডায়োড দেখেছি তেমনি ট্রানজিস্টরও তো ঠিক সেই রকম একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস। তো এই ডিভাইসগুলো কিভাবে তৈরি হয় বলছে, কোনো একটা সেমিকন্ডাক্টিং বার যদি আমরা নিই, এই বারটাকে বা এই সেমিকন্ডাক্টিং অংশটাকে, এটা একটা সিলিকন বার, এই সিলিকনটাকে এমনভাবে ডোপিং করা হয়
যে দুই প্রান্তে একই রকম, মাঝখানটা ভিন্ন রকম স্যান্ডউইচ করা মতো থাকে। যে দুই প্রান্তে ট্রাইভ্যালেন্ট মৌল ডোপিং করা হলো, মাঝখানটায় পেন্টাভ্যালেন্ট মৌল ডোপিং করা হলো। দুই প্রান্তে পেন্টাভ্যালেন্ট মৌল ডোপিং করা হলো, মাঝখানটা ট্রাইভ্যালেন্ট মৌল ডোপিং করা হলো। অর্থাৎ দুই প্রান্তে এন, মাঝখানে পি, অথবা দুই প্রান্তে পি, মাঝখানে এন, এইভাবে যদি ডোপিং করা হয় তাহলে তিনটা প্রান্ত তৈরি হবে। যেমন এইটা একটা সেমিকন্ডাক্টিং বার, এর প্রথম প্রান্ত দিকে আমরা এন অর্থাৎ পেন্টাভ্যালেন্ট মৌল ডোপিং করেছি, এই প্রান্তে হচ্ছে পেন্টাভ্যালেন্ট, মাঝখানটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, যার কারণে পি। এখানে তাহলে কি হয়েছে, এন পি এন একটা প্রান্ত তৈরি হয়েছে। এই যে ডিভাইসটা তৈরি হলো এর দুইটা জাংশন, একটা এনপি আর একটা পিএন, এই দুইটা জাংশন বিশিষ্ট তিন প্রান্ত বিশিষ্ট যে ডিভাইসটা তৈরি হলো, এই ডিভাইসটার নাম হলো ট্রানজিস্টর। এই ডিভাইসটার নাম হলো ট্রানজিস্টর। তাহলে দুইটা জাংশন, একটা পিএন আর একটা পিএন, দুইটা ট্রানজিস্টরকে, এই দুইটা ডায়োডকে, জাংশন ডায়োডকে এক জায়গায় করে মনে হচ্ছে যেন দুইটা জাংশন তৈরি করা হয়েছে। সেই দুইটা জাংশন মিলে তিনটা প্রান্ত তৈরি করেছে। সেই প্রান্ত তিনটা হচ্ছে আমাদের এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর। এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। এর সিম্বল হচ্ছে এইটা, এটা হলো এর সিম্বল। ঠিক আছে, এর ইমিটার বা এই প্রান্তটার উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নটা কোন দিকে যাবে সেটা আমরা এর বায়াসিং আলোচনা করতে গেলে বুঝে যাবো, এখন একটু মনে রাখো। তো ট্রানজিস্টরের তিনটা প্রান্ত, এই তিনটা প্রান্তকে আমরা ই, বি এবং সি দ্বারা চিহ্নিত করেছি। তো এই ট্রানজিস্টর আলোচনা করতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে ট্রানজিস্টর গঠন হিসাবে দুই প্রকার। গঠন হিসাবে ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট ট্রানজিস্টর, পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট করে যে ট্রানজিস্টরটা তৈরি করা হয় সেটাকে বলা হয় পয়েন্ট কন্ট্যাক্ট ট্রানজিস্টর। আর একটা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। জাংশন ট্রানজিস্টরটা কি, যে একটা পি একটা এন একসঙ্গে করে একটা পিএন জাংশন তৈরি করা হলো, এর সাথে আর একটা পিএন জাংশন নিয়ে যাওয়া হলো। তাহলে এই দুই পাশের এই দুইটা আঙুল, এইটা আর এইটা যদি পি টাইপের হয়, মাঝখানের এইটা হলো এন টাইপ, পিএনপি অথবা এনপিএন, এইভাবে মিলে হচ্ছে যেটা তৈরি হয় সেটা হলো জাংশন ট্রানজিস্টর। এই জন্য জাংশন ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার, একটা এনপিএন, একটা হলো পিএনপি। আমাদের এখানে একটা এনপিএন ট্রানজিস্টর দেখেছি আমরা, এটা হলো সিম্বল, এটা ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি আমরা ই একটা সিম্বল আছে একটা প্রান্তে, এই ই ফর ইমিটার, এর বাংলা হলো নিঃসারক। আর একটা হচ্ছে বি, বি ফর বেজ, এটার অর্থ হচ্ছে ভূমি বা পিঠ বলে, পিঠ। আর একটা আসলে সি, সি ফর কালেক্টর, কালেক্টর, সংগ্রাহক, সংগ্রাহক। তাহলে এই তিনটা প্রান্ত, এই তিনটা প্রান্তের মিনিংটা কি, সংজ্ঞাটা কি? যেমন ইমিটার বলতে আমরা যেটা বুঝবো, যে ইমিটার বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে যে টোটাল ডিভাইসে যে বিন্দু থেকে বা যে জায়গা থেকে বা যে অংশ থেকে চার্জ ইমিট করবে, চার্জ নিঃসরণ করবে, সেই নিঃসরিত অংশটুকু বা ইমিট করে যে জায়গায় থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে ইমিটার। তার মানে এখান থেকে চার্জ ইমিট করে, নিঃসরণ করে, ওই চার্জগুলোকে যে সংগ্রহ করে, যে ধারণ করে, যে গ্রহণ করে নেয়, সেটা হলো আমাদের কালেক্টর। এইটা একদিকে থাকবে ইমিটার আর একদিকে থাকবে হলো কালেক্টর। একদিকে ইমিটার আর একদিকে কালেক্টর। ইমিটার চার্জ নিঃসরণ করবে, কালেক্টর চার্জ শোষণ করবে, গ্রহণ করবে, সংগ্রহ করবে। আর বেজ যেটা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রক, বেজ। ঠিক আছে, মাঝের যে অংশটুকু, সেই মাঝের অংশটুকু হলো বেজ। এই তিনভাবে। এখন তৈরির কৌশলটা কি, একটা ডিভাইস তৈরির কৌশলটা কি, এই জাংশন ট্রানজিস্টরটা কিভাবে তৈরি করা হয়? দেখে মনে হচ্ছে যেন একটা পি টাইপ, একটা পিএন জাংশন আর একটা এনপি জাংশন দুইভাবে নিয়ে এক জায়গায় তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি তা না। একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস নিয়ে তার যদি আমরা দুই ভাগ করি, একটা সেমিকন্ডাক্টর নিলাম আমরা, একটা পাত, এই পাতটা নিয়ে দুই ভাগ করলাম আমরা, দুই ভাগের একটা ভাগের মধ্যে কিছু অংশ নিয়ে নিলাম আমরা,
তাহলে একটা ভাগ একটু কমে গেল, আর একটা ভাগ বেশি থাকলো, আর একটা পাতলা তৈরি হলো। এই অপেক্ষাকৃত দুই সমান ভাগের অপেক্ষাকৃত ছোট যেটা, সেইটা হবে আমাদের ইমিটার, আর সবচেয়ে বড় যেটা সেটা হবে কালেক্টর মাপের দিক থেকে। আর মাঝের যে পাতলা অংশটা তৈরি করলে হলো সেটা হলো বেজ। তাহলে কি হবে, শুধুমাত্র গঠনের দিক দিয়ে যদি দেখি আমরা, সাইজের দিক দিয়ে যদি দেখি আমরা, তাহলে কালেক্টর হবে সব থেকে বড় অংশ, আর ইমিটার হবে কালেক্টরের থেকে ছোট, বেজ একেবারেই পাতলা। অর্থাৎ এইটা যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 50 সেন্টিমিটার হচ্ছে কালেক্টর, 40 সেন্টিমিটার হচ্ছে ইমিটার, আর 10 সেন্টিমিটার হলো বেজ। এরকমভাবে পার্সেন্টেজ আমরা বুঝতে পারি বোঝার জন্য। তাহলে খুব সামান্য অংশ হলো বেজ। তাহলে এটা গেল সাইজ। এখন এইটাকে তো পিএন অথবা এন অথবা পি প্রান্ত তৈরি করতে হবে। তাহলে প্রথমটা ইমিটারকে যদি আমরা এন করি, তাহলে কালেক্টর এন হবে, ইমিটার কালেক্টর সেম। তাহলে ইমিটারের যেভাবে তৈরি করা হয়, বলছে ইমিটারটাকে হাইলি ডোপিং করা হয়, এর ডোপিং রেট অনেক বেশি, ঠিক আছে, এর ডোপিং বেশি, এই জন্য এর চার্জের পরিমাণ অনেক বেশি থাকবে, ডেন্সিটি অফ চার্জ অনেক বেশি। আর কালেক্টরের সাইজ বেশি, সাইজটা বড়, কিন্তু এর ডোপিংটা হচ্ছে তোমার কম। কীরকম কম? ইমিটারের থেকে কম, কিন্তু বেজের থেকে খুব বেশি। আর বেজ যেমন পাতলা, এর ডোপিংয়ে হচ্ছে খুব লাইটলি ডোপিং, হ্যাঁ, খুব লাইটলি ডোপিং। তো এইভাবে তিনটা তৈরি করা হয়। এটাকে আমি একটা টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যে এটা হলো টার্মিনাল, টার্মিনালস ইমিটার। ইমিটার এর সাইজ কেমন? ইমিটারের সাইজ হলো মাঝারি ধরনের সাইজ হয়। মাঝারি বলতে কি বুঝবো আমরা, যে কালেক্টরের থেকে ছোট কিন্তু বেজের থেকে বড়, বেজের থেকে বড়। এর ডোপিং কেমন? হেভিলি ডোপড। হেভিলি ডোপড বলতে কি বোঝায়? যেমন দেখা গেল যে এই ডোপিং পরমাণুর পরিমাণ খুব বেশি থাকে। ডোপিং পরমাণুর পরিমাণ যদি খুব বেশি থাকে, তাহলে মেজরিটি চার্জের পরিমাণ কি থাকবে? অনেক বেশি থাকবে। মেজরিটি চার্জ ক্যারিয়ার খুব ঘন সন্নিবিষ্ট থাকবে। ইমিটারে তাই হয়। যেমন এখানে আমরা চার্জের ঘনত্ব যদি দেখি, মেজরিটি ক্যারিয়ার, তাহলে এন, দুইটাই এন প্রান্ত, ইমিটার এবং কালেক্টর, কিন্তু ইমিটারের চার্জের ঘনত্বটা অনেক বেশি কালেক্টর অপেক্ষা। তার মানে ডোপিংটা হচ্ছে হাইলি ডোপিং। তারপরে কি আসছে? বেজ। 2 নম্বর হলো আমাদের বেজ। বেজ কি হচ্ছে? বেজ আকৃতিতে একেবারেই ছোট, বেজ আকৃতিতে একেবারেই ছোট। তাহলে ছোট আকৃতির এবং ডোপিংয়ে হচ্ছে খুব লাইটলি ডোপিং। যেমন একটা পাতলা স্লাইস মতো করা হয়েছে এবং এর ডোপিং হচ্ছে খুব কম, যার কারণে মেজরিটি চার্জের পরিমাণ হচ্ছে খুব কম থাকে। এই আর কালেক্টর 3 নম্বর হচ্ছে কালেক্টর, আকৃতিতে সবচেয়ে বড়, আকৃতিতে সবচেয়ে বড়, এবং এটা বলছে মিডিয়াম ডপ্ট। মিডিয়াম ডপ্ট মানে কি বলছে? যে ইমিটারের থেকে কম, বাট বেজের থেকে কিন্তু বেশি ডোপিংটা। এটাই বলছে লেস দ্যান ইমিটার বাট মোর দ্যান বেজ, এর ডোপিং পরিমাণটা যেমন। এইভাবে হচ্ছে একটা ট্রানজিস্টরের এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিটারে যে চার্জ ইমিট করে, সেই ইমিটকৃত চার্জের পরিমাণ থাকবে কি অনেক বেশি। কারণ চার্জ ইমিট না হলে কালেক্টর কিভাবে শোষণ করবে বা কিভাবে সেই চার্জ সংগ্রহ করবে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা গঠন প্রক্রিয়া। যদি আমরা এর পিএনপি দেখি, তাহলে তখন এটা হবে পি, এটা এন, এটা পি। তাহলে এটা হচ্ছে আমাদের তখন এই ইমিটারের চার্জ হবে কি হোল, পি প্রান্তের চার্জ হবে ইলেকট্রন, এন প্রান্তের এখানে চার্জ হবে, অর্থাৎ কালেক্টরের চার্জ হবে তখন আবার হোল। এরও সিম্বল থাকবে, এবং এই সিম্বলে ইমিটার, কালেক্টর, বেজ, এই তীর চিহ্নটা থাকবে ভিতরের দিকে। কেন ভিতরের দিকে হবে সেইটা আমরা একটু দেখব। এখন যদি এমন হয়, বলছে যে এই গঠনের পরে এখন যদি আমরা বলি যে এইটা, এই দুইটা লাল কলম হচ্ছে এন, এন টাইপ, মাঝখানে এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের পি প্রান্ত। তাহলে এন পি একটা ট্রানজিস্টর, এইটা কালোটা হচ্ছে আমাদের, কালোটা হলো এন, এটা হলো পি।
তাহলে এনপি একটা ট্রানজিস্টর এনপি, আর এইটা আর একটা হলো পিএন ট্রানজিস্টর। তাহলে লাল দুইটাই হচ্ছে আমাদের এনএন, পিএন এটা হলো এনপি। তাহলে এদেরকে যদি এখন এক জায়গায় করি আমরা, এক জায়গায় করলে তাহলে কি এন দুইটা এক জায়গায় হলো, পি থাকলো মাঝখানে লাল এন, এটা আবার পি। এখন এইভাবে যদি তৈরি করি যে দুইটা ডায়োড এক জায়গায় যদি মার্জ করে দিই, তাহলে মার্জ করে যদি দিই আমরা ডায়োডের ক্ষেত্রে যেটা দেখেছি যে এই যদি একটা সেমিকন্ডাক্টর হয় তাহলে ডায়োড তৈরি হয় কিন্তু এইরকমভাবে। তাহলে এটা পি প্রান্ত, এটা এন প্রান্ত, ঠিক আছে। এর পাশে আরেকটা ছিল আমাদের এরকম, এটা হলো এন, এটা হলো পি। এই দুটাকে এখন যদি আমরা এক জায়গায় করে দিই তাহলে কেমন হবে এটা? এইটা হলো তাহলে পি, এটা হলো এন, এটা হলো পি। তাহলে এই অংশটার প্রস্থ দেখা যাচ্ছে যে অনেক বেড়ে যাবে, এই অংশের প্রস্থ দেখা গেল যে অনেক বেড়ে যাবে, বেজ ইমিটার এবং কালেক্টরের দ্বিগুণ করে হয়ে যাচ্ছে বেজ, তাহলে যেটা আমাদের গঠনের পরিপন্থী। অর্থাৎ এইভাবে ট্রানজিস্টর গঠন করা যায় না যে দুইটা পিএন জাংশন ডায়োডকে এক জায়গায় করে মার্জ করে দিই, পিএন জাংশন ডায়োড থেকে ট্রানজিস্টর বানানো হলো। এটা করলে আমাদের ডায়োডের মূল যে গঠন, ট্রানজিস্টরের মূল যে গঠন তার পরিপন্থী হয়ে যায়। তাহলে এইভাবে চেপে দিয়ে একসঙ্গে ট্রানজিস্টর তৈরি করা সম্ভব হয় না, ঠিক আছে। তাহলে এইভাবে ট্রানজিস্টর তৈরি করা যায় না। ট্রানজিস্টর তৈরি করতে গেলে তাদেরকে এইভাবে ডোপিং করে আলাদা আলাদাভাবে করে নেওয়া হয়, এবং গঠনের মূল শর্ত হচ্ছে কিন্তু এইগুলো। এখন এই ট্রানজিস্টর ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে এনপিএন ট্রানজিস্টরটা বেশি ব্যবহৃত হয়। এনপিএন ট্রানজিস্টরটা বেশি ব্যবহৃত হয় কেন? কারণ এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে মূল চার্জ যেটা থাকে ইমিটার প্রান্তের চার্জ থাকে হচ্ছে ইলেকট্রন। তো ইমিটারের চার্জই তো হলো মূল চার্জ, ইমিটারের চার্জেরই কিছু অংশ বেজ নিয়ে বাকি অংশ কালেক্টর কারেন্ট তৈরি করে। তাহলে ইমিটারের ভিতরে চার্জ যদি মোবিলিটি খুব বেশি থাকে, বা ইমিটার যে চার্জটা ইমিট করে সেই চার্জের মোবিলিটি যদি বেশি হয় তাহলে কি হবে? বেশি বেগবান হবে, বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই জন্যে এনপিএন ট্রানজিস্টর অর্থাৎ ইমিটার যখন নেগেটিভ চার্জ বহন করে অর্থাৎ ইলেকট্রন পায় তাহলে কি এনপিএন ট্রানজিস্টর হতে হবে। পিএনপি হলে তো ইমিটার পজিটিভ চার্জ অর্থাৎ হোল থাকবে, তার মোবিলিটি কম হবে। এই কারণে এনপিএন ট্রানজিস্টরটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়। ব্যবহারের দিক থেকে দেখা গেল এনপিএন ট্রানজিস্টরটাকেই বেশি ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এনপিএন ট্রানজিস্টরটা বেশি ব্যবহার করা হয়। এখন আমরা দেখি হাউ টু অ্যাক্টিভেট এ ট্রানজিস্টর। হাউ টু অ্যাক্টিভেট এ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টরকে কিভাবে অ্যাক্টিভ করা হয়, কার্যকর করা হয়। বা একটা ট্রানজিস্টর কিভাবে কার্যকর হয়, এই কার্যকর হওয়ার জন্য কি করতে হবে সেই জিনিসটা আমরা দেখি। আমরা এখন একটা মোটামুটি আলোচনা করি, এরপরে বায়াসিংয়ে যে আমরা বিস্তারিতভাবে আলোচনাটা দেখব। এই তাহলে আমরা প্রথমে একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম, এটা হলো বেজ, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর, এটা হলো ইমিটার, এটা কালেক্টর, এটা বেজ। তাহলে এই অবস্থায় একটা ট্রানজিস্টরকে আমরা কিভাবে কার্যকর মোডে নিয়ে আসব, কিভাবে এই ট্রানজিস্টরটাকে আমরা ওয়ার্কিং মোডে নিয়ে আসব। তো বলছে যে একটা ট্রানজিস্টরকে কার্যকর মোডে আনতে গেলে খুব ভালো করে খেয়াল রাখবে এই পয়েন্টগুলো, যে একটা ট্রানজিস্টরকে কার্যকর মোডে আনতে গেলে তার ইনপুট সেকশনকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে, ইনপুট সেকশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখতে হবে, আউটপুট সেকশনটাকে হচ্ছে রিভার্স বায়াস করতে হবে। তো যেহেতু একটা ট্রানজিস্টরের প্রান্ত তিনটা,
এই জন্য যে কোনো একটা প্রান্তকে কমন নিয়ে কিন্তু তোমার ইনপুট এবং আউটপুট করা হয়। যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এইটা হলো আমাদের ইনপুট সেকশন, এটা ইনপুট সেকশন, আর এখান থেকে এইটা হলো আমাদের আউটপুট সেকশন। আউটপুট সেকশন এইটা, ঠিক আছে। তাহলে এই ইনপুট এবং আউটপুট, এইটা ইনপুট, তাহলে ইমিটার বেজ হচ্ছে ইনপুট জাংশন। তাহলে এইটার ক্ষেত্রে স্পেশালি এইটার ক্ষেত্রে ইনপুট জাংশন হলো ইমিটার বেজ জাংশন। তাহলে আউটপুট জাংশন হলো কালেক্টর বেজ জাংশন, এটা। তাহলে এই ট্রানজিস্টরটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই, এই ট্রানজিস্টরটাকে দিয়ে যদি কোনো কাজ করতে চাই আমরা, তাহলে এই ইমিটার বেজ জাংশন শুড বি ফরওয়ার্ড বায়াস। তাহলে ইমিটার বেজ শুড বি ফরওয়ার্ড bias, emitter base should be forward bias and collector base should be reverse bias। এইটা হওয়া লাগবে আমাদের। তাহলে কি হবে, ইনপুটের রেজিস্ট্যান্স কম হবে, কারেন্ট বেশি হবে। সেই ইনপুট কারেন্টটা হচ্ছে কি আমাদের এখানে ইমিটার কারেন্ট, এই ইমিটার কারেন্টের কিছু অংশ বেজের মধ্যে দিয়ে প্রবেশ করবে, বাকি অংশটা হচ্ছে কালেক্টরে যাবে, অর্থাৎ আউটপুট কারেন্ট তৈরি করবে। তাহলে দেখা যাবে ইনপুট যেহেতু ইমিটারের কারেন্ট যদি 100% ধরি আমরা, চার্জ ক্যারি মানে চার্জ ইমিট করে 100% চার্জ, তাহলে সেই চার্জের লেস দ্যান 5% হচ্ছে বেজ সংগ্রহ করে বা বেজে যায়, বাকি 95% কারেন্ট হচ্ছে কালেক্টরে যায়। তাহলে আউটপুট কারেন্ট সব সময় আমরা একটা বৃহৎ মানের একটা কারেন্ট পাবো। সেই কারেন্টটা যেহেতু আউটপুট ভোল্টেজ কি, আউটপুটে হচ্ছে আমাদের একটা রিভার্স বায়াস আছে, তাহলে এই রিভার্স বায়াসের মধ্যে দিয়ে বড় মানের একটা তড়িৎ প্রবাহিত হলে একটা ভোল্টেজ পাবো আমরা তখন আউটপুট। ইনপুট ভোল্টেজ যা হবে আউটপুট ভোল্টেজ তার থেকে বেশি হবে। এই অবস্থায় আমরা এই ট্রানজিস্টরটাকে একটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এর বেসিক যেটা দরকার সেটা হচ্ছে ইনপুট জাংশন আর আউটপুট জাংশন দেখে ইনপুট জাংশনটাকে আমাদের ফরওয়ার্ড বায়াস রাখতে হবে, আউটপুট জাংশনটাকে আমাদের রিভার্স বায়াস করতে হবে। ইনপুট জাংশনটা ফরওয়ার্ড বায়াস, আউটপুট জাংশনটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা পেলাম, সেই ক্ষেত্রে আমরা যদি কয়েকটা পয়েন্ট নোট করি তাহলে কি হবে, যে 1 নম্বর কিপ নোটস কি, emitter is heavily doped, emitter is heavily doped, ইমিটারকে হচ্ছে খুব বেশি পরিমাণে ডোপিং করা হয়, ডোপিং হচ্ছে আর ফলে কি হচ্ছে এখানে, প্রচুর চার্জ ইমিট করবে ইমিটার। তাহলে কি করবে, ইমিটার যদি হেভিলি ডপড হয় প্রচুর চার্জ ইমিট করবে, তাহলে এটা একটা পয়েন্ট আমাদের। তারপরে কি, তারপর বেজ ইজ লাইটলি ডপড, বেজ খুব অল্প পরিমাণে ডোপিং করা হয়, কারণ বেজ এমনি পাতলা, তারপর যদি অল্প পরিমাণে আমরা ডোপিং করি তাহলে দেখা যাবে যে এই অল্প ডোপিংয়ের ফলে এর যে চার্জ তৈরি হবে, বেজের চার্জের প্রকৃতি সব সময় ইমিটার চার্জের বিপরীত, বেজের চার্জের যে প্রকৃতি সেটা সব সময় ইমিটার চার্জের বিপরীত, ইমিটার চার্জের বিপরীত, ইমিটার চার্জের বিপরীত, তাই না। তাহলে বেজ লাইটলি ডপড, বেজ
চার্জ সর্বদা ইমিটার চার্জের বিপরীত, অর্থাৎ ইমিটার পজিটিভ হলে বেজ নেগেটিভ, ইমিটার নেগেটিভ হলে বেজ পজিটিভ। তাই খুব অল্প পরিমাণ ইমিটার চার্জ বেজে নষ্ট হয়, বাকিটা কালেক্টরে পৌঁছায়। তাহলে কালেক্টরে বেশি চার্জ পৌঁছানোর জন্য বেজকে আমাদের খুব পাতলা করে তৈরি করা হচ্ছে এবং বেজের ডোপিং রেটও খুব কম থাকছে, বেজে খুব কম ডোপিং করছে। কালেক্টর এর সাইজ বড় হওয়ায় বেশি চার্জ কালেক্ট করে। এই পয়েন্টগুলো আমরা এখান থেকে পেলাম, এই পয়েন্টগুলো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো পেলাম এবং কালেক্টর কারেন্ট তৈরি করে। তাহলে এইটা এখন একটা ট্রানজিস্টর আমাদের কেন এত গুরুত্ব সহকারে পড়ছি আমরা, ট্রানজিস্টর আমাদের কি কাজে লাগে বা ট্রানজিস্টর আমাদের কেনই বা এত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিচ্ছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে একটা ট্রানজিস্টর ব্যবহারের সুবিধা কি। ট্রানজিস্টরের সুবিধা, 1 নম্বর, আকৃতিতে খুব ছোট। একটা ট্রানজিস্টর আকৃতিতে খুব ছোট হওয়ার কারণে কি হয়, এটা বহন খুব সুবিধা হয়। আকৃতিতে খুব ছোট, বহন সুবিধা, খুব কম বিভবে অ্যাক্টিভেট হয়, এটা একটা খুব বড় সুবিধা। 4 নাম্বার, তাহলে খুব অল্প ভোল্টেজে একটা ট্রানজিস্টর অ্যাক্টিভেট হতে পারে। তাহলে একটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করার জন্য খুব বেশি মানের একটি প্রয়োজন হয় না। তারপরে বলছে এটা যান্ত্রিক কম্পন সহন ক্ষমতা আছে। যান্ত্রিক কম্পন সহন ক্ষমতা আছে, যান্ত্রিক এই সমস্ত কারণে একটা ট্রানজিস্টর হচ্ছে আমাদের ব্যবহারের দিক থেকে খুব সুবিধা বহন করে। আর কিছু অসুবিধা আছে, যেটা হচ্ছে যেহেতু ইনপুট সিগন্যাল খুব ইনপুট রেজিস্ট্যান্স কম থাকে, ইনপুট রেজিস্ট্যান্স কম থাকলে কিছু নয়েজ সিগন্যাল এর মধ্যে ঢুকে যেয়ে বিপদ সৃষ্টি করতে পারে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই খেয়ালটুকু রেখে যদি আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করি, একটা ট্রানজিস্টরকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টর ব্যবহার করা যায়, সুইচ হিসাবে ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি, অসিলোস্কোপ তৈরি করতে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা ট্রানজিস্টর ব্যবহার করতে পারি। তাছাড়া এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টর ব্যবহার হয় না, প্রত্যেক ক্ষেত্রেই ট্রানজিস্টর ব্যবহার হয়ে থাকে। তো এই দিক থেকে আমরা ট্রানজিস্টরকে গুরুত্বের দিক থেকে উপরের দিকেই রাখব। তো এই হলো আমাদের মোটামুটি ট্রানজিস্টরের বেসিক কনসেপশন। আগামীতে এর পরের লেকচারে নিশ্চয়ই আমরা আরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে উপস্থিত হব। সেখানে আমরা ট্রানজিস্টরের বায়াসিং বা ট্রানজিস্টর এনপিএন পিএনপি ট্রানজিস্টর কীভাবে কাজ করে এবং সেই ট্রানজিস্টর কাজ করার
প্রেক্ষিতে তাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেমন হয় বা বিভিন্ন রিজিয়নে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।